আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর, ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মোথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে জাগবে ডাকবে। ফেব্রুয়ারি এলেই হাসান হাফিজুর রহমানের এই কবিতাটির কথা মনে পড়ে যায়। সুপ্রিয় দর্শক, আমাদের ভাষা এবং ভাষা আন্দোলন নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গ্রিন পাওয়ার হোয়াইট বর্ণমালার সাথে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী। আর আমাদের সঙ্গে যে বন্ধুরা আজ প্রতিযোগিতায় আছে তাদের সঙ্গে পরিচিত হই। বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। রাফসান শাহিন মাহিম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। মাহজাবিন রশিদ লামিশা, YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। সমুদ্র গুপ্ত, সেন্ট গ্রেগরিস হাই স্কুল। সামিয়া মেহনাজ মালিহা, SOS হারমান মেইনার কলেজ। বন্ধুরা, এই পর্যায়ে উত্তীর্ণ 6 জন প্রতিযোগী লীগ পদ্ধতিতে 3 বার অংশ নেবে। পরস্পর 2 বার তারা মুখোমুখি হবে নিজেদের, এবং তাদের মধ্য থেকে 4 জন যাবে চূড়ান্ত পর্বে। আমাদের অন্য দিনের মতো আজকের আয়োজনে রয়েছে ভাষার কথা, ভাষার কাব্য, ভাষার গল্প, ধাঁধা এবং নদীর কথা, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। তাহলে শুরু করছি। প্রথমেই ধাঁধা। প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে তোমাদের। প্রতি প্রশ্নের জন্য 5 নম্বর। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। কেউ যদি উত্তর দিতে না চায় বা দিতে না পারে তাহলে পরবর্তীতে এটা উন্মুক্ত হবে সবার জন্য, তখন বেল বাজিয়ে উত্তর দিতে হবে। তোমরা প্রস্তুত? তবে বেল বাজিয়ে উত্তর দিতে যদি কারো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 5 নাম্বার কাটা যাবে। তাহলে তোমরা প্রস্তুত? প্রথমেই রাফসান, তোমার জন্য ধাঁধা হচ্ছে, পাখি সে নয় পাখির মতো ডাকতে পারে, জঙ্গলে জন্ম তার বাতাসে পেট ভরে। তোমার সময় শেষ হয়ে যাচ্ছে রাফসান পারছে না। আমার মনে হয় এটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে অন্য 3 জনের জন্য। পাখি সে নয় পাখির মতো ডাকতে পারে, জঙ্গলে জন্ম তার বাতাসে পেট ভরে। ভেবে দেখো, খুব কঠিন নয় কিন্তু। আমার মনে হয় তোমরা পারছো না। তাহলে উত্তরটি বলে দিই। উত্তরটি হচ্ছে বাঁশি। বাঁশি পাখির মতো ডাকতে পারে, আর বাঁশ দিয়ে তৈরি বলে জঙ্গলে তার জন্ম হয়, আর বাতাসে তার পেট ভরে। একটু ভাবলেই তোমরা বলতে পারতে। তাহলে আমরা পরের ধাঁধায় যাচ্ছি। পরের ধাঁধা মাহজাবিন, তোমার জন্য। তুমি প্রস্তুত? না চাইতে পাই কি? খুবই সহজ, একেবারে সহজ। না চাইলে পাওয়া যায়। বাতাস। সঠিক হয়নি, উত্তর সঠিক হয়নি, তোমাকে নাম্বার দিতে পারলাম না। তাহলে আমি আবার শুরু করছি, তোমরা বেল হাতে প্রস্তুত থাকো। ধাঁধা হচ্ছে, না চাইতে পাই কি? রাফসান? মৃত্যু। না, সঠিক হয়নি। আসলে উত্তর হচ্ছে সালাম। কেউ কাউকে যখন সালাম দেয় তখন না চাইলেই দেয়, এমনিতে দেখা হলে মানুষ মানুষকে সালাম দেয়। রাফসান, তোমার নাম্বার কাটা গেল, 5 নাম্বার। এবার সমুদ্র, তোমার পালা। তুমি প্রস্তুত? তোমার জন্য ধাঁধা, বাঘ হয়ে লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানিতে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। ব্যাং। সঠিক হচ্ছে। ব্যাং যেভাবে চলাফেরা করে তার সেই চলাফেরা এবং পানিতে যে ভাসে সে কারণে এই কথাটি বলা হয়েছে। তাহলে সমুদ্রের খাতায় 5 নাম্বার যোগ হলো। এবার সামিয়া, তোমার পালা। লম্বা সাদা দেহ তার, মাথায় টিকি রয়, টিকিতে আগুন দিলে দেহ ক্ষয় হয়। মোমবাতি। সঠিক হয়েছে। বন্ধুরা, এরই সাথে আমাদের ধাঁধা অংশ শেষ হলো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির আগে আমাদের সঙ্গে অতিথি আছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী। তার সঙ্গে কথা বলবো। আমাদের কি আমাদের ভাষা এবং সংস্কৃতি, মাতৃভাষার চেতনা বিষয়ে কিছু বলবেন? ভাষা, বিশেষত মাতৃভাষা, আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। আমাদের আবেগ, অনুভূতি সহ যত ধরনের অনুভব আছে সব কিছুই কিন্তু আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। একালে আমরা একটি জিনিস লক্ষ্য করছি, প্রকৃত অর্থে মাতৃভাষা যেভাবে ব্যবহার করা উচিত সেটা আমরা করছি না। আমরা নানাভাবে বিদেশি শব্দ, ভাষা, ভাষিক উপাদানকে গ্রহণ করছি। এটি মানসিকতার ব্যাপার। যদি আমি মনের দিক থেকে দৃঢ় হই যে আমি আমার সমস্ত কাজে, সমস্ত
অনুভূতির প্রকাশে অনিবার্য না হলে কোনো বিদেশি বা অন্য কোনো ভাষার উপাদান ব্যবহার করব না, তা কিন্তু করা যায়। আমি সবাইকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে আমাদের মধ্যে যেন এই ধরনের একটি জাগ্রত সত্তার সৃষ্টি হয়। এর মধ্যে আমাদের হাতে ধাঁধা পর্বের ফলাফল এসে গেছে। আমরা দেখি তোমাদের কার খাতায় কত নাম্বার যোগ হয়েছে। রাফসান, তোমার কাটা গেছে 5 নাম্বার। মেজাবিন, তোমার খাতায় 0। সমুদ্র, তুমি পেয়েছো 5। সামিয়া, তুমি পেয়েছো 5। বন্ধুরা, আমরা জেনে গেলাম ধাঁধা পর্বের ফলাফল। এবার ভাষার গল্প, ভাষার কাব্য থেকে মুক্ত প্রশ্ন পর্ব। এই পর্বে একটি প্রশ্ন থাকবে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। বেল বাজিয়ে উত্তর দিতে হবে। তোমরা প্রস্তুত তো? তোমাদের জন্য প্রশ্ন, 7 সাগরের মাঝ। মেজাবিন, তুমি আগে বাজিয়েছো, তুমি সুযোগটি পাবে। তুমি প্রথমে প্রশ্নটি বলবে, তারপর উত্তর বলবে। 7 সাগরের মাঝি কার লেখা? প্রশ্ন ঠিক আছে, এবার উত্তর বলো। ফরুক আহমেদ। ফরুক আহমেদ সঠিক হয়েছে। তোমার খাতায় 10 নম্বর যোগ হবে। আমাদের এবারের পর্ব বই পরিচিতি। জোনাথন সুইফট রচিত ইংরেজি উপন্যাসের নাম গালিভার্স ট্রাভেলস। বইটি 1726 সালের 28 অক্টোবর প্রথম প্রকাশিত হয়। 1735 সালে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। উপন্যাসে সুইফট মানব চরিত্রকে ব্যঙ্গ করেছেন। এই গ্রন্থকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদী গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে একাধিক নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এই জনপ্রিয় গ্রন্থটি শিশু কিশোরেরা সবসময় হাতের কাছে পেয়েছে। বেঞ্জামিন মোট প্রকাশিত এই বইটি সকল বয়সের পাঠকের জন্য উপযোগী। বন্ধুরা, তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনেছ। আমাদের এবার প্রশ্নের পালা। নিয়মটা জানিয়ে দিচ্ছি। তোমাদের প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন। সঠিক উত্তরের জন্য 10 নাম্বার, ভুল হলে কাটা যাবে 10 নাম্বার। আর কেউ যদি উত্তর দিতে না পারো বা ভুল দাও, তাহলে পরের প্রতিযোগী সুযোগ পাবে। সেও যদি ভুল উত্তর দেয়, তারও কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে তোমরা প্রস্তুত? শুরু করছি সামিয়া, তোমাকে থেকে। গ্যালিভার্স ট্রাভেলস কে লিখেছে? জোনাথন সুইফট। সঠিক হয়েছে। সামিয়ার খাতায় 10 নম্বর যোগ হবে। সমুদ্র, তোমার জন্য প্রশ্ন। গ্যালিভার্স ট্রাভেলস কত সালে প্রকাশিত হয়? 1726 সালে। সঠিক হয়েছে। তোমার খাতায় 10 নম্বর যোগ হলো। মাজাবিন, তুমি প্রস্তুত? তোমার জন্য প্রশ্ন। এই বইয়ের প্রথম প্রকাশক কে ছিলেন? বেঞ্জামিন। ঠিক আছে, তার সঙ্গে নামের আরেকটি অংশ আছে, বেঞ্জামিন মোট। তোমারও খাতায় যোগ হলো 10 নম্বর। রাফসান, তোমার পালা। এই বইয়ের প্রথম সংস্করণ কত সালে প্রকাশিত হয়? 1735 সালে। সঠিক হয়েছে। তোমার খাতায় যোগ হলো 10 নম্বর। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। তার আগে আবার আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো। অধ্যাপক ডক্টর জিনাত ইমতিয়াজ আলী আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো বিষয়ে যদি কিছু বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের লক্ষ্য হলো মাতৃভাষার বিকাশে, মাতৃভাষাকে আধুনিক করা, জ্ঞান বিজ্ঞানের সকল চর্চায় মাতৃভাষাকে ব্যবহার করার প্রতিজ্ঞা এবং তার বাস্তবায়ন কিভাবে হয় সে সম্পর্কে গবেষণা করা। আমরা আরেকটি স্বীকৃতি লাভ করেছি, সেটি হলো মাতৃভাষা ইনস্টিটিউট শুধু বাংলাদেশের প্রতিষ্ঠান নয়, এটি বিশ্বের প্রতিষ্ঠান, ইউনেস্কোর ক্যাটাগরি 2 শ্রেণীর একটি প্রতিষ্ঠান। আমাদের এবারের অংশ নদীর কথা। আমরা জানি যে নদী আমাদের প্রাণ, নদী আমাদের গান। আমাদের সংস্কৃতিতে নদীর গান গভীরভাবে সম্পৃক্ত। একই সঙ্গে আমাদের কৃষকের জীবনে নদী প্রাণ সঞ্চার করে। আর তাই আমাদের প্রত্যেক পর্বেই এক একটি নদীর পরিচয় তুলে ধরি। আর আজকেও তেমনি একটি নদীর পরিচয় তুলে ধরছি। ভৈরব বাগেরহাটের নদী। ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর। এ নদী এককালে ভয়ঙ্কর ছিল। সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছে ভৈরব নদী। এই নদীর উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। বাংলাদেশে প্রবেশ করেছে মেহেরপুর জেলায়, তারপর যশোর ও খুলনা পার হয়ে বাগেরহাটের উপর দিয়ে প্রবাহিত। প্রশস্ত এই নদীতে শুকনো মৌসুমে নাব্যতার সংকট হয়, তবে ভরা মৌসুমে নদীর বুকে জলযান চলে অনায়াসে।
এই নদী বাগেরহাটের নৌপথের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ভৈরব নদী তার জল ঢেলে দিয়েছে দক্ষিণের পানে। সে বহন করছে জলঙ্গি নদীর জল। এই নদীর পাড়ে অসংখ্য নারিকেল গাছ চোখে পড়বে। বঙ্গোপসাগরের জোয়ার ভাটার প্রভাবে এই নদীতেও জোয়ার ভাটা হয়। এই নদী বাগেরহাট জেলার অনেক প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। কেননা 12 ভূঁইয়াদের একজন যশোরের রাজা প্রতাপাদিত্যকে দমন করতে এসেছিলেন মুঘল সেনাপতি মান সিংহ। নদীর বুকে সে লড়াইয়ে রক্ত মিশে আছে। প্রায় 600 বছর আগে ভৈরব নদী দেখেছে সাধক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে। বন্ধুরা, নদীর কথা এই পর্ব থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন, মুক্ত প্রশ্ন, বেল বাজিয়ে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। প্রস্তুত? ভৈরব নদীর সঙ্গে একটি নদীর যোগ আছে। মাজাবিন, তুমি বেল বাজিয়েছো, তুমি প্রশ্নটি শেষ করো এবং উত্তর বলো। ভৈরব নদীর সঙ্গে আরেকটা নদীর যোগ আছে, ওই নদীর নাম কি? হ্যাঁ, ঠিক আছে, বলো। জলাঙ্গি। সঠিক হয়েছে, তোমার খাতায় 10 নম্বর যোগ হলো। বন্ধুরা, আমাদের এবারের পর্ব ভাষা থেকে রাষ্ট্র। এই অংশে আমাদের মহান ভাষা আন্দোলন বিষয়ে প্রশ্ন থাকবে। প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন। সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। তাহলে তোমরা প্রস্তুত? প্রথম প্রশ্ন রাফসান তোমার জন্য। প্রশ্ন হচ্ছে 21শে পদকে ভূষিত প্রথম মহিলা কবিকে? সুফিয়া কামাল। সঠিক হচ্ছে। রাফসানের খাতায় আমরা 5 নম্বর যোগ করতে পারি। মাজাবিন, তোমার জন্য প্রশ্ন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত কোন এলাকা থেকে গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন? কুমিল্লা। সঠিক হচ্ছে। মাজাবিন, তোমার খাতায় নাম্বার যোগ হলো। এবার সমুদ্র, তোমার পালা। ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তোমার উত্তর সঠিক হয়নি, কিন্তু কোনো নাম্বার কাটা যাচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে তখন মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এবার সামিয়া, তোমার পালা। তুমি প্রস্তুত? তোমার জন্য প্রশ্ন। ইউনেস্কোর কোন অঞ্চলের অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়? বলতে পারছো না? তাহলে উত্তরটা বলে দিচ্ছি। সেটি হচ্ছে এটি প্যারিস অধিবেশনে। ইউনেস্কোর প্যারিসে যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকে এটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বন্ধুরা, এবার জেনে নাও তোমাদের কার ঝুলিতে কত নাম্বার যোগ হলো। সামিয়া, এই অংশে তুমি পেয়েছো 0। সমুদ্র, তুমি পেয়েছো 0। মাহজাবিন, তুমি পেয়েছো 5। রাফসান, তোমার খাতায় যোগ হয়েছে 5। বন্ধুরা, আমাদের এবারের অংশ ব্যাকরণ থেকে মুক্ত প্রশ্ন। এই পর্বে 4টি প্রশ্ন থাকবে মুক্ত, বেল বাজিয়ে উত্তর দিতে হবে। সঠিক দিতে পারলে 5 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। তাহলে তোমরা প্রস্তুত? প্রথম প্রশ্ন, ঢাকি শুদ্ধ বিসর্জন। রাফসান, বাজিয়েছো। সকল কাজ থেকে সরে আসা, মানে কোনো দায়িত্ব না গ্রহণ করে সরে আসা বোঝাচ্ছে। সঠিক হয়েছে তোমার উত্তর, তোমার খাতায় নম্বর যোগ হবে। পরের প্রশ্ন, রেলগাড়ি কি ধরনের শব্দ? এটি আসলে মিশ্র শব্দ। দেখো, রেলটা বাংলা ভাষার শব্দ নয়, আর গাড়িটা আমাদের ভাষার শব্দ। তো বিদেশি একটি শব্দের সঙ্গে বাংলা ভাষার একটি শব্দ যুক্ত হয়ে একটি মিশ্র শব্দ তৈরি করেছে। পরের প্রশ্ন, এটি একটি বাগধারা। খাদা নাকে তিলক, এই বাগধারার অর্থ কি? পারছো না? এর উত্তর হচ্ছে অশোভন সাজ। খাদা নাক, সেখানে যদি তিলক দেওয়া হয়, মানে আমাকে এমনি সুন্দর লাগছে না, তারপর আমি এমন একটা সাজ দিলাম বা নিজেকে সাজালাম, সেটা শোভন নয়, সেই অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমাদের ব্যাকরণ পর্বের শেষ প্রশ্ন। প্রস্তুত? এক কথায় প্রকাশ। অনুসন্ধান বলার আগেই বেল টিপে দিয়েছে সমুদ্র, আগে টিপেছে, আমি দেখেছি। তো তাহলে সমুদ্রকে আগে বলতে হবে এক কথায় প্রকাশ কি ছিল, বিষয়টা কি ছিল, তোমাকে আগে বলতে হবে। অনুসন্ধান করার ইচ্ছা। অনুসন্ধান করার ইচ্ছা। উত্তর কি হবে? অনুসন্ধিৎসা। সঠিক হচ্ছে। আমাদের হাতে ফলাফল এসে গেছে, আমরা ফলাফল ঘোষণা করব। তার আগে তোমাদের জানিয়ে দেই, তোমরা মন খারাপ করবে না।
কেউ একটু ভালো করেছো, কেউ একটু খারাপ করেছো, কিন্তু তোমাদের সুযোগ থেকে যাচ্ছে। 3 পর্বের ফলাফলের ভিত্তিতে তোমাদের 6 জনের মধ্য থেকে 4 জন যাবে পরের পর্যায়ে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে। তাই মন খারাপ করার কিছু নেই, সুযোগ থাকছে আরও ভালো করবার। তা আমরা ফলাফল ঘোষণা করার আগে আমাদের অতিথির সঙ্গে কথা বলি। ডক্টর জিনাত ইমতিয়াজ আলী, আমাদের জন্য যদি কোনো উপদেশ কিছু বলেন। আমাদের প্রত্যেকেরই নিজেদের মাতৃভাষাকে শ্রদ্ধা করা উচিত, এবং আমরা যেমন চাই আমাদের মাতৃভাষা বিকশিত হোক, অনুরূপভাবে বিশ্বের সকল মাতৃভাষা বিকশিত হোক, সেটিও আমাদের প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের জন্য চমৎকার কিছু কথা বলেছেন। বন্ধুরা, আমাদের হাতে ফলাফল এসে গেছে। আমরা এবার জেনে নিই কার খাতায় কত নাম্বার যোগ হয়েছে। তাহলে শুরু করছি রাফসান তোমাকে দিয়ে, 15। এবার মাহজাবিন, তুমি পেয়েছো 35। সমুদ্র, তুমি পেয়েছো 20। সামিয়া, তুমি পেয়েছো 15। বন্ধুরা, মন খারাপের কিছুই নেই, আরও সুযোগ থাকছে আরও ভালো করবার। আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, মাতৃভাষার সঙ্গে থাকবেন, আমাদের ভাষার ভালোবাসায় ভালো থাকবেন। ঋণ পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথেই থাকবেন।